আচ্ছা দেখো, আমাদেরকে অনেক কিছু পড়তে হবে, সময় খুব কম। সন্ধ্যার আগে তো শেষ করতে হবে নাকি? হ্যাঁ, লাইট থাকলে সন্ধ্যার পরে নেওয়া যাবে। আচ্ছা, বেসিক ল্যাপিং মুভমেন্ট অর বেসিক স্টিচ ইন ওয়ার্প নিটিং, এটা কি একটু বুঝতে হবে বিষয়টা। বেসিক ল্যাপিং মুভমেন্ট যেমন আমরা ওয়েভ নিটিংয়ের সাথে কম্পেয়ার করে বুঝি ব্যাপারটা, তাহলে ভালো হবে। আমরা যে 5টা লুপ টাইপস দেখলাম, বেসিক ভেরিয়েশন দেখলাম, সেই ভেরিয়েশনগুলো কি সব ধরনের স্ট্রাকচারে থাকবে না? এটা তো একেবারে অ্যাভেলেবেল ভেরিয়েশন, মানে হয় মিসল্যাপিং অর লেইং ইন, অথবা ওভারল্যাপ, মানে শুধু ওভারল্যাপ, শুধু আন্ডারল্যাপ, ক্লোজ ল্যাপ অথবা ওপেন ল্যাপ, এই ফর্মেই তো থাকবে। এই ফর্মে ট্রিকু ড্রেচেল দুইটা মেশিন আর কি আমাদের ওয়ার্প নিটিংয়ের, ওই 2 মেশিনের যত কাপড়ই হোক না কেন সবগুলোতে তুমি এই ভেরিয়েশনের 5টার মধ্যে যেগুলো একটা পেয়ে যাবা, মানে বেসিক ভেরিয়েশন। এটাকে আমরা ওয়েভ নিটিংয়ে কম্পেয়ার করতে পারি বেসিক লুপ টাইপসের সাহায্যে। বেসিক লুপ টাইপস কী ছিল? নিট টাক মিস। এই নিট টাক মিস যেরকম সব কাপড়ে থাকবে, তোমার ডাবল জার্সি হোক, রিপ, সেখানে নিট টাক মিস থাকবে না? ইন্টারলক থাকবে না? সিঙ্গেল জার্সিতে থাকবে, লাকোস্টে, পিকেতে, সব জায়গায় তো এগুলোই থাকবে, হয় নিট টাক মিস, এগুলোর কম্বিনেশন থাকবে কিছু একটা। তো তেমনি এই 5 ধরনের বেসিক লুপ টাইপস তো আসেই ওয়ার্প নিটিংয়ে, বাট এই সেগুলোর উপর ভিত্তি করে বেসিক কাপড়ের যে কনস্ট্রাকশন, সেটা হচ্ছে 6 ধরনের কাপড়। অর্থাৎ আমরা কম্পেয়ার করতে পারি কি, ওখানে ডাবল জার্সি, ওই যে 4টা বেসিক স্ট্রাকচার ছিল না, কি কি? রিপ, সিঙ্গেল জার্সি, পার্ল, ইন্টারলক। সিঙ্গেল জার্সি, রিপ, পার্ল, ইন্টারলক, 4টা বেসিক স্ট্রাকচার ছিল না? সেই স্ট্রাকচারে আমরা বিভিন্ন ভেরিয়েশন করে, মানে বিভিন্ন লুপিং করে করে বিভিন্ন রকম কাপড় বুনতাম, মানে লাকোস্ট, পিকে, বিভিন্ন কিছু। তো এইখানেও ব্যাপারটা তাই, এখানে বেসিক, হ্যাঁ, ল্যাপিং মুভমেন্ট অথবা বেসিক স্টিচ টাইপস হচ্ছে ওয়ার্প নিটিংয়ে 6টা বা 6 ধরনের। তো আমরা এই 6টা একটু এখন দেখব। প্রথমত হচ্ছে চেইন স্টিচ বা পিলার স্টিচ। চেইন বা পিলার, আমি 6টার মধ্যে প্রথম কয়েকটা শুধুমাত্র রিয়েল ছবিটা দেখাবো। ওই যে আগে রিয়েল ছবিটা দেখিয়েছিলাম না, এটা তো হচ্ছে ল্যাপিং ডায়াগ্রাম। আসলে কাপড়টা কেমন, এই যে ওপেন লুপ তো আমরা বুঝে গেছি, তারপরে আমি 2টা কাপড়ে দেখা দিব, পরেরগুলো তোমরা বুঝে যাবা এবং বইতেও আছে। তো ওগুলো আমাদের লাগবে না, রিয়েল ছবিটা আমাদের লাগবে না। রিয়েল ছবি থেকে আমরা এই ল্যাপিং মুভমেন্টে যখন চলে আসি, এটা দ্বারা কী বোঝায়, কী ধরনের কাপড় বোঝায় সেটা আমরা বুঝি। হ্যাঁ, তো যদি আমি এটাকে দেখাইতে চাই, মানে এটা কাপড়টা আসলে কেমন, তাহলে ব্যাপারটা হবে এরকম। এটা কি? ক্লোজ। এটা হচ্ছে সেই ক্লোজ পিলার স্টিচটা। আর ওপেন যেটা, সেটা হবে এরকম। আচ্ছা, এগুলো কিন্তু আমাদের লাগবে না। হ্যাঁ, এটা আর এটা কিন্তু আমাদের পরীক্ষাতেও আঁকতে হবে না বা এমনিতে দরকার হবে না। আমি জাস্ট বোঝানোর জন্য যে আমরা যে এই যে গোল দিচ্ছি, ল্যাপিং বলতেছি, ল্যাপিংটা আসলে কি, মানে ওপেন বলো বা ক্লোজ বলো, এটা কোথায় কি হচ্ছে। তো এখানে এই দুইটাও কিন্তু আঁকতে হবে না, একটা আঁকলেও হবে। যদি মনে করো পরীক্ষা এটা আসে, প্রশ্ন প্রত্যেকবারই আসে, কমন প্রশ্ন, যেমন ওয়েভ নিটিংয়ে ওই 4টা বেসিক নিডেড স্ট্রাকচার আছে না, সিঙ্গেল জার্সি, প্লেন, রিপ, পাল, ইন্টারলক, এই 4টার মধ্যে পার্থক্য বলো, ফিচার বলো, নোটেশন ডায়াগ্রাম বলো, এগুলো আসবেই। ওই চ্যাপ্টারটাই একটা চ্যাপ্টার, সেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই। তো এটাও সেম, বেসিক যে ল্যাপিং মুভমেন্ট আছে সেই 6টা মুভমেন্ট আমরা পড়বো, আমরা এগুলো আসবেই। হয় ফিচার আসবে, না হয় নোটেশন ডায়াগ্রাম আসবে, অথবা সবগুলোই আসবে এরকম। তো এটা কি, এটা যা, এটা কিন্তু তাই, মানে এটা একটা চেইন স্টিচ বা পিলার স্টিচ, এটা একটা চেইন স্টিচ বা পিলার স্টিচ বা পিলার স্ট্রাকচার। তো এই চেইন স্টিচ বা পিলার স্টিচটা, এটা হচ্ছে ক্লোজ ফর্মে, ক্লোজ ল্যাপিংয়ের মাধ্যমে, আর এটা হচ্ছে কি, ওপেন ল্যাপিংয়ের মাধ্যমে। এটা কিসের মাধ্যমে? ক্লোজ। তো এটা তো হয়েছে, মানে আমরা আচ্ছা নোটেশন ডায়াগ্রামটা শেষ করি, তাহলে বোঝা যাবে। নোটেশন
চেন রোটেশনটা কত হবে, কী হবে, এটা কত থেকে কত বলো তো? 1 ওভারল্যাপ কত? 0, তারপরে 0 আন্ডারল্যাপ 1, তারপরে 1 ওভারল্যাপ 0। এই যে ওভারল্যাপ 1 থেকে 0-তে গেছে, 0 থেকে আন্ডারল্যাপ হয়ে কোথায় আসছে? 1-এ। 1 থেকে আবার ওভারল্যাপ হয়েছে কোথায়? 0-তে। 0 থেকে আন্ডারল্যাপ হয়ে কোথায় আসছে আবার? কি বললাম? 1 ওভারল্যাপ 0, 0 আন্ডারল্যাপ 1, তারপর হচ্ছে 1 ওভারল্যাপ 0, এই তো শেষ। আবার 0 থেকে আন্ডারল্যাপ হয়ে একই আসবে। আর এটার ক্ষেত্রে 0 ওভারল্যাপ 1, 1 আন্ডারল্যাপ 1, আন্ডারল্যাপিং নাই তো। তারপরে শেষ না? 0 ওভারল্যাপ 1, 1 আন্ডারল্যাপ 1, 1 ওভারল্যাপ 0, এরপর তো আবার আগের ঘটনা ঘটতেছেই। তো এই স্ট্রাকচারটা একটা ইউনিক স্ট্রাকচার, মানে আমাদের 6টা বেসিক স্ট্রাকচারের মধ্যে এটা খুব কম হয়। এটা জাস্ট একেবারে সিম্পলেস্ট ফর্ম দিয়ে শুরু, এরপরে স্ট্রাকচারগুলো একটু ক্রস স্ট্রাকচার। তো এটার একটা বড় অসুবিধা হচ্ছে যখন পিলার স্টিচ বা চেন স্টিচ হয়, হ্যাঁ, সেটা ওপেন ফর্মে হোক অথবা ক্লোজ ফর্মে হোক, সেখানে এই শেষ প্রান্তটা নিটিং আছে না, যেখানে যে প্রান্তে নিটিং শেষ হলো সেই প্রান্তে সুতা ধরে টানলে পুরো স্ট্রাকচারটা একেবারে খুলে আসে, পুরো কাপড়টা, এটার কোনো স্টেবিলিটি নেই। মানে একটা ইয়ার্ন যদি শগিং না হয় ওয়ার্প নিটিংয়ে, মানে আন্ডারল্যাপিং যদি না থাকে বড় বড় লঙ্গার 2 আন্ডারল্যাপ 3 আন্ডারল্যাপ, আন্ডারল্যাপটা কে দেয়? শগিং মুভমেন্ট দেয় না? লঙ্গার শক না থাকলে, লঙ্গার আন্ডারল্যাপ না হলে ওই স্ট্রাকচারটা খুলে আসে সহজে। হ্যাঁ, যখনই এর পরের স্ট্রাকচারটা দেখবেন নাম হচ্ছে লক নিট, মানে লক হয়ে যায়, তখন টানলেও আর খুলে আসে না। তো এটা জাস্ট একটা বেসিক স্ট্রাকচার। এটা মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গায়, কোনো একটা জায়গায় ল্যানো ইফেক্ট আনার জন্য, একটা জায়গায় একটা মার্ক তৈরি করার জন্য, কোনো একটা অংশে এরকম লাইন তৈরি করব, পাশে আর একটা লাইন তৈরি করব, এরকম করার জন্য আমরা এই চেন স্টিচটা ইউজ করি। এটার ফেব্রিকে নর্মাল ক্ষেত্রে ইউজটা অনেক কম, একেবারে নাই বললেই চলে। আর এটার অসুবিধা যেটা বললাম সেটা হচ্ছে কি, নিটেড লাস্ট এন্ডের সুতা ধরে যখন টানা হবে, যদি টান পড়ে কোনো কারণে বা সুতা যদি কোনো কারণে ছিঁড়ে যায়, সেখান থেকে পুরো কাপড়টা একেবারে খুলে আসবে, সুতাগুলো সবগুলো খুলে আসবে। তো এটা দেখো, এটা ক্লোজ ফর্মটা দেখো, এখানে কি হয়, একটা ইয়ার্ন ভালো করে খেয়াল করো, একটা ইয়ার্ন, হ্যাঁ, যদি আমি এখান থেকে শুরু করি, এখান থেকে ধরো গ্রিন দিয়ে আমি দেখাই কি হচ্ছে। এই যে এদিকে আসলো, মানে একটা লুপ কিভাবে হয় একটু খেয়াল করো। এই লুপটা হয়ে যখন এখানে চলে আসে, তখন এখান থেকে এটার ভিতর দিয়ে আরেকটা লুপের ভিতর দিয়ে ইনসার্ট হতে হবে না, আরেকটা লুপের ভিতর দিয়ে ইনসার্ট হলো, ইনসার্ট হয়ে এটা কিন্তু এবার যখন ক্রসিং করে আসে, যখন আরেকটা লুপ তৈরি করতে সে যায় নতুন করে, তখন সবসময় উপর দিয়ে যায়। যখনই আরেকটা লুপ তৈরি করতে যাবে তখন ওই যে উপর দিয়ে যায়, গেল। তো গিয়ে আবার এই যে এটা ভিতর দিয়ে গিয়ে এখানে আবার লুপিং করলো, এই লুপ করলো, এটা পিছন দিয়ে এসে আবার এই যে উপর দিয়ে আরেকটা লুপ তৈরি করার জন্য গেল, হ্যাঁ, এখানে আরেকটা লুপ তৈরি করলো, এইভাবে করে স্ট্রাকচারটা আস্তে আস্তে বিল্ড হতে থাকে। এই তো এখানেও সেম, জাস্ট এটা হচ্ছে ওপেন ফর্মে হচ্ছে ওই যে এক সাইডে গেলে তখন আরেক সাইডে চলে যায়। যেরকম আমরা এখান থেকে যদি শুরু করি, এখান দিয়ে এখানে আসলো, এই একটা লুপ তৈরি করলো না, এবার ওই আগে যে লুপটা তৈরি করা ছিল এটার সাথে ইন্টারলুপিং করতে হবে, তাই এটা ভিতর দিয়ে আসতে হবে, এই যে ভিতর দিয়ে আসছে, এসে এবার চলে গেছে সে কোথায়, উপরে, এই যে আরেকটা লুপ তৈরি করার জন্য, ঠিক আছে। তারপরে যে এখান থেকে আবার নিচ দিয়ে গেল, গিয়ে এই যে লুপটা তৈরি করলো, লুপটা তৈরি করে এই যে ভিতর দিয়ে এসে এই উপর দিয়ে গেল আরেকটা লুপ তৈরি করার জন্য। এভাবে করে করে একটা লুপের সাথে আরেকটা লুপ ইন্টারলুপিং হয়, ক্রস হয়, আটকে যায়। তো এটা হচ্ছে ওপেন ফর্মে।
এটা কিন্তু দুইটা আলাদা স্ট্রাকচার না, এটা ওপেন ল্যাপ দিয়েও হতে পারে কাপড়টা, ক্লোজ ল্যাপ দিয়েও হতে পারে, এই জন্য আমরা দুইটা দেখাচ্ছি। ওপেন ফর্মে হতে পারে, ক্লোজ ফর্মে হতে পারে। যাই হোক, এতক্ষণে মোটামুটি বুঝে গেছো কি হচ্ছে। কিছু বুঝো নাই? এখন তো বলবা আমার কাছে তো মার্কার আছে, তারপরে মোছার সুবিধা আছে, তোমাদের কাছে তো মার্কার নাই। তোমাদের কাছে মার্কার নাই, কিন্তু সময় আছে, বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। আচ্ছা, এটা তো হচ্ছে ওপেনটা, ক্লোজটা দেখাবো। আচ্ছা, ওই বইতে আছে, দেখে নিও। এখানে ঘটনাটা কি করতেছে আমরা এটা একটু বোঝাতে যাচ্ছি। সেটা হচ্ছে এই একটা কোর্স না, এটা কোর্স, একটা কোর্স, তিনটা কোর্স, চারটা কোর্স, আবার এগুলো কি একটা ওয়েলস, চারটা ওয়েলস। এখানে আমাদের নিটিংটা একদম ডিফারেন্ট। ওয়ার্প নিয়ে আমার ম্যাথ করলেও বুঝবা ব্যাপারটা একটু ডিফারেন্ট। অর্থাৎ এখানে ওয়ার্প ডিরেকশানে তো কাপড়টা হয় এবং শগিং মুভমেন্টের মাধ্যমে হয়। তো সেক্ষেত্রে কী হয়, এই ইয়ার্নটা একটু খেয়াল করো, একটা ইয়ার্ন যদি তুমি খেয়াল করো ভালো করে, একটা ইয়ার্নে শুধু দেখো সে কোথায় কোথায় যাচ্ছে। সে এইখানে একটা লুপ তৈরি করলো না, করে সে চলে গেল কোথায়, তার পাশে পরের ওয়েলসে কেন যায়, পরের ওয়েলসে কীভাবে যায় বলতে পারবা? শগিং মুভমেন্টের মাধ্যমে। মানে এখানে ওয়ান ল্যাপিং হয়েছে, ওয়ান আন্ডারল্যাপ ছিল, তো এই জন্য এখানে গেল। এখান থেকে আবার সে কোথায় আসছে, স্ব অবস্থানে ফিরে আসছে না, ওই জিরো চেইন লিঙ্ক পাইছে, আবার আগের জায়গায় আসছে, আবার ওয়ানে গেছে, তার মানে আবার সে চলে গেছে এইখানে। এভাবে করে এটা পরেরটাতে এখানে 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 এভাবে করে। তো এটাকে আবার লক করে কীভাবে, এটা যে এখানে আসলো অপোজিট যেটা আছে সেটা আবার ওই যে এই ইয়ার্নটা থেকে এভাবে করে একটাকে এভাবে লক করে। তো আমরা একটু রোটেশন ডায়াগ্রামটা দেখি, এটা কত, চেইন রোটেশন কী হবে, জিরো ওভারল্যাপ 1, 0 থেকে 1-এ ওভারল্যাপ, তারপরে কি 1 থেকে আন্ডারল্যাপ হয়ে কোথায় গেছে, 2-তে গেছে, 2-তে ওভারল্যাপ হয়ে কত গেছে, 1-এ, এই শেষ। আর এটার ক্ষেত্রে 1 ওভারল্যাপ 0, 0 আন্ডারল্যাপ 1, 1 ওভারল্যাপ 2, এই শেষ। তাহলে এখানে একটু খেয়াল করো আগেরটার সাথে এটার পার্থক্যটা, বা আগের এইটা একটু বলো তো, আমি একটু লিখি। চেন স্টিচের কী লিখছিলাম, চেন স্টিচের ক্লোজড ফর্মেট যেটা ছিল, 0 ওভারল্যাপ 1, এরকম। আচ্ছা, এইবার বোঝো, এখানে শুধু ওভারল্যাপ ছিল, কোনো আন্ডারল্যাপ ছিল না, বাট এখানে একটা আন্ডারল্যাপ বাড়ছে না, এই যে 0 থেকে 1-এ যাচ্ছে, বা 2 থেকে 1-এ আসতেছে, এখানে 1 থেকে 2 যাচ্ছে, 1 থেকে 0-তে যাচ্ছে। তো এই যে আন্ডারল্যাপ হচ্ছে, এই আন্ডারল্যাপ হওয়ার কারণেই কিন্তু এই লুপটা এখান থেকে তার পাশের ওয়েলসে যাচ্ছে। যদি এরপরে আমরা দেখব লঙ্গার আন্ডারল্যাপিং, মানে লঙ্গার রিসিপ্রোকেটিং মুভমেন্ট, তো সেক্ষেত্রে এটা হচ্ছে 1-1 ল্যাপিং মুভমেন্ট,
এরপর 1-2-1, 3-1, 4-1, যত লঙ্গার হবে কাপড়ের ডিজাইনগুলো ভিন্নতা তত বেশি আসবে। তো এটা হচ্ছে একেবারে মানে ল্যাপিং মুভমেন্টের একেবারে সূচনা এটা দিয়ে। যেমন আমাদের জার্সি দিয়ে আমরা শুরু করি, এটার উপরে দেখা গেছে পরে এটাকে আবার করতেছি, ধরো ওই পোলো করতেছি, হ্যাঁ, বা লাকোস্ট করতেছি এরকম। তো এটা হচ্ছে একেবারে সূচনা। এবং ট্রিকু, আমরা দুইটা মেশিনের কথা বলবো আমাদের আছে, ট্রিকু এবং র্যাচেল। ট্রিকু মেশিনের একদম বেসিক বা প্রধান মূল যে স্ট্রাকচার সেটা হচ্ছে এটা, এবং এটাকে লক নিট বলা হয়, লক নিট। এরকম স্ট্রাকচার যখন দুইটা গাইড বারে ট্রিকু মেশিনে দেওয়া হয় তখন সেই ফেব্রিকটাকে বলা হয় লক নিট স্ট্রাকচার। তো এটাকে ট্রিকুও বলে, ট্রিকু, এই যে ট্রিকু স্টিচ, ট্রিকু, আর এটা হচ্ছে ওয়ান অন ল্যাপিং মুভমেন্ট, অর্থাৎ ল্যাপিং মুভমেন্টটা এখানে একের মধ্যে সীমাবদ্ধ। এখন এই জিনিসটাকে আবার আরেকভাবে ডিফাইন করে, মানে এটার সীমাটাকে ডিফাইন করে কীভাবে, এটা উইথ কত আর লেন্থ কত সেটা ডিফাইন করা হয়। তো উইথটা ডিফাইন করা হয়েছে নিডল থেকে নিডলের দূরত্ব এক না, মানে কটা নিডলকে পাচ্ছে, দুইটা নিডলকে, আর এদিক থেকে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না, 2 মানে উইথটা হচ্ছে 2 আর লেন্থটা হচ্ছে 2, এভাবে করেও ডিফাইন করা হয়। তো মূলত এই স্ট্রাকচারটা চেইন স্ট্রাকচার হচ্ছে একটু বেটার বলতে চেইন স্ট্রাকচার যে অসুবিধা ছিল যে এটাকে খুলে ফেলা, সে খোলার অসুবিধাটা নাই। এবং এটাতে ওই দূরত্বটা সবসময় একই হওয়ার কারণে, মানে এক ল্যাপিং মুভমেন্ট হওয়ার কারণে এটা একটা ব্যালেন্স স্ট্রাকচার হয়, মানে এই ফেব্রিকটা একটা ব্যালেন্স হয়, কার্লিং হয় না, এজ কার্লিং থাকে না। আরেকটা বিষয় মনে রাখবা, আমরা যে 6টা স্ট্রাকচার পড়বো সবগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, সেটা হচ্ছে এই স্ট্রাকচারগুলা যত বেশি ল্যাপিং হবে, মানে আন্ডারল্যাপিং যত বড় হবে, আন্ডারল্যাপ যত বেশি হবে, তো এখানে তো আন্ডারল্যাপ হচ্ছে 1 থেকে 2 যাচ্ছে, 0 থেকে 1 যাচ্ছে, এই তো। একটু পরে দেখবো যে আন্ডারল্যাপ হচ্ছে 2, 3, 4, 5, এরকম বড় বড় আন্ডারল্যাপ হবে। তো এই বড় বড় আন্ডারল্যাপিংয়ের মানে হচ্ছে কাপড়ের মধ্যে লুপ থাকবে না। ধরো এটা যদি এখানে এরকম না হয়ে এখানে লুপ তৈরি করে এইখানে এসে লুপ তৈরি করতো, তাহলে কাপড়ের বৈশিষ্ট্যগত কী পরিবর্তন আসতো? পরিবর্তনটা আসতো হচ্ছে কাপড়ের যে এক্সটেন্সিবিলিটি বা ইলাস্টিসিটি এটা কমে যাবে। এবং যেহেতু সুতা আছে এখানে, লুপ নাই, এরকম ইয়ার্ন পরে আছে স্ট্রেট অবস্থায়, সেজন্য কাপড়টা স্মুথ হবে, লাস্টারাস হবে। এই 3টা ফিচার মনে রাখবা। যত ল্যাপিং মুভমেন্ট বাড়তে থাকবে, বাড়ার সাথে সাথে ল্যাপিং মুভমেন্ট যত ইনক্রিজ করবে, একটু পরে ইনক্রিজ করবে, আমরা তো হ্যাঁ আন্ডারল্যাপিংটা যত বাড়বে তত ফেব্রিকটা আস্তে আস্তে ধীরে ধীরে কম্প্যাক্ট হতে থাকবে, মানে ইলাস্টিসিটি তার হতে থাকবে, মানে কমতে থাকবে। পাশাপাশি ইলাস্টিসিটি বাড়তে থাকবে, আর হচ্ছে লাস্টার বাড়বে এবং হ্যান্ড ফিলটা বা স্মুথনেসটা ইনক্রিজ করবে কাপড়ের আস্তে আস্তে, মানে ইলাস্টিক হবে আর কি। লাস্টার বাড়বে, সফটনেস বাড়বে, মানে হ্যান্ড ফিলটা ভালো হবে। কি বাদ গেছিল বলো? হ্যাঁ এরকম, হ্যাঁ। তো হ্যাঁ এটা আরেকটা দিয়ে ফিল আপ হবে না, সেটা তো যে এখানে কাপড়টা দেখালাম না, সেটা তো আরেকটা দিয়ে ফিল আপ হবে। এবং এইগুলো তো আর একটা গাইড বারে হয় না, 2টা গাইড বার স্ট্রাকচার হয়, 2 গাইড বার স্ট্রাকচার হয়। এটা তো হচ্ছে বেসিক মুভমেন্ট, এটা কিন্তু কাপড় না। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা কাপড় না, এটা হচ্ছে বেসিক মুভমেন্ট। বাট কাপড়টা হচ্ছে ফ্রন্ট গাইড বারে হয়, ব্যাক গাইড বারে হয়।
তো ব্যাক গাইড বারে ফ্রন্ট গাইড বারে শুরু হয়েছে এখান থেকে না, ব্যাক গাইড বারে শুরুটাই হয় এখান থেকে। এরকম তখন দুইটার মিলে এক পাশে তো ফেস দেখা যায়, এক পাশে ব্যাক দেখা যায়, তখনই এই ব্যাপারটা হয়ে যায় হচ্ছে একটা, মানে এই অংশটা ফিল আপ হয় এটা দিয়ে, আর এই যে এই গ্যাপটা আছে না, এই গ্যাপটা ওই ফিল আপ হচ্ছে এটা দিয়ে, এই গ্যাপটা ফিল আপ হচ্ছে। হ্যাঁ, টু গাইড বার স্ট্রাকচার, মানে টু গাইড বার দিয়েই তো হবে কাপড়, মানে ট্রিকো মেশিনে যে কাপড় আমরা বানাবো সেখানে গাইড বার একটা থাকে না, টু গাইড বার থাকে। একটাকে ফ্রন্ট গাইড বার বলে, আর একটা ব্যাক গাইড বার বলে। ফ্রন্ট গাইড বারটা যেমন সুতা থাকে যেই সংখ্যক, ব্যাক গাইড বারে একই সংখ্যক সুতা থাকে, এবং দুইটা গাইড বারের কম্বিনেশনে এই স্ট্রাকচারগুলো আসে। হ্যাঁ, স্টেবিলিটি বাড়ে, স্টেবিলিটি বাড়া মানে কি, ইলাস্টিসিটি কমে আসা। যত লঙ্গার মুভমেন্ট হবে, যেটা তো বললাম যে ইয়ার্ন থাকা আর লুপ থাকা ভিন্ন বিষয়। লুপ থাকলে স্ট্রেচ করা যাবে, আর সুতা থাকলে সেটাকে টানা যাবে না। সুতা থাকলে স্টেবিলিটি বাড়বে, ইলাস্টিসিটি তো স্টেবিলিটির উল্টা, তাই না, কমবে। কি বলতেছিলা? চারটা, হ্যাঁ, আমাদের যতগুলো নিডেল থাকে তার ডাবল পরিমাণ সুতা ইউজ হয়। মানে একটা ওয়ারপ্রিটিং মেশিনে যদি মনে করো নিডেল থাকে 1200-2400 সুতা লাগে। হ্যাঁ, 2400 সুতা মানে দুইটাই হয়। আচ্ছা, এরপরটা দেখো, এরপরটাকে বলা হচ্ছে ট্রিকো, তো এটা কর্ড 2-in-1 ল্যাপিং মুভমেন্ট। এটা 3 নাম্বার। হ্যাঁ, তো যে কোনো একটা দেখালে হচ্ছে, ওপেন অথবা ক্লোজ, দুইটা দেখানোর দরকার নাই। ওপেনটা দেখাও অথবা ক্লোজটা দেখাও, আচ্ছা একটা জাস্ট বাড়িয়ে দিবা। 2-in-1 ল্যাপিং মুভমেন্ট, তো 3টা হলেই হবে, বেশি লাগবে না। এদিকেও 4টা দেখানো জরুরি না, সুন্দরের জন্য দেখাচ্ছি আর কি, 2টা দেখালে যথেষ্ট। 0, 1, 2, 3। তো আমরা সবসময় শুরু করি কোত্থেকে, 0 থেকে বা ডান দিক থেকে, তাহলে এই পাশ থেকে শুরু করা যায়, কোনো সমস্যা নাই। এই হ্যাঁ, 2-in-1 তো ঠিকই তো আছে, একটা বাড়ছে আর কি। আগে ছিল কয়টা নিডেল, 2টা, এখন 3টা নিডেল। আগেরটার নাম কি ছিল, 1-in-1, আর এটা হচ্ছে 2-in-1, এরপরটা 3-in-1। আচ্ছা, আমি আগে এটার ইয়েটা দেখাচ্ছি, তারপরে বলতেছি 2-in থেকে আসছে। এটার ইয়ে কত হবে বলো তো, 2 ওভারল্যাপ, 3 আন্ডারল্যাপ, ওভারল্যাপ, হ্যাঁ 0 না, এখানে আন্ডারল্যাপ কত হয়েছে, 3 থেকে 1 মানে কত, 2, আর ওভারল্যাপ এইটাকেই বলা হচ্ছে 2-in-1 ল্যাপিং মুভমেন্ট। ঠিক আছে, এটা বোঝা গেল না, 3। তাহলে 2-এর সাথে 3-এর পার্থক্য কি, 2-এ হচ্ছে 1-in-1 ল্যাপিং মুভমেন্ট ছিল, তার মানে 2-এ আন্ডারল্যাপ হচ্ছে 1, ওভারল্যাপ হচ্ছে 1, সেটা লক নিড স্ট্রাকচার, মানে ট্রিকো স্ট্রাকচার, ট্রিকো। আর এটা হচ্ছে কর্ড স্ট্রাকচার, যেখানে কিনা ওভারল্যাপ হচ্ছে 2, আন্ডারল্যাপ 2, ওভারল্যাপ 1, এই জন্য এটাকে বলা হয় 2-in-1 ল্যাপিং মুভমেন্ট। এটা থার্ড ইয়ে। এরপরে 4 নাম্বারটা তোমরা আগত দেখি, 4 নাম্বারটা পারবা, জাস্ট আরেকটা বাড়াবা, সেটার নাম হচ্ছে 3-and-1 ল্যাপিং মুভমেন্ট, আর সেটাকে কর্ড না বলে লঙ্গার রিসিপ্রোকেটিং। লঙ্গার রিসিপ্রোকেটিং, লঙ্গার মানে হচ্ছে 2-এর চেয়ে বেশি, 3, 4, 5, 6 যা আছে সবই হচ্ছে
লঙ্গার রিসিপ্রোকেটিং ল্যাপিং মুভমেন্ট। রিসিপ্রোকেটিং বার করবে, রিসিপ্রোকেটিং রিসিভ। এটা কিন্তু কোনো রেঞ্জ নাই। এটা কি হতে পারে লঙ্গার রিসিপ্রোকেটিং, যেমন 3 and 1 ল্যাপিং মুভমেন্ট, এটা লঙ্গার হবে না, এটার মধ্যে পড়বে। আবার যদি আমি এটা দিই, এটাও পড়বে কি না, বা এরকম যদি হয় 5 and 1 তাও হবে। অর্থাৎ 2 and 1 এর পরে যা আছে সব ধরনের ল্যাপিং মুভমেন্টগুলো হচ্ছে এটার মধ্যে পড়বে, এই টাইপসের মধ্যে, মানে লঙ্গার রিসিপ্রোকেটিং মুভমেন্ট। যে কোনো একটা করো, তো এটা করো, 4 and 1 করো। তাই শুধু এটা বলো 4 and 1 করতে নিডেল কটা লাগবে? একটু খেয়াল করো, যখন এটা 1 1 ছিল তখন নিডেল লাগতো কয়টা? 2টা। যখন এটা 2 1 হয়েছে তখন লাগতো কয়টা? 3টা। যখন এটা 3 1 হবে তখন নিডেল লাগবে কয়টা? 4টা। যখন এটা 4 1 হলো তখন নিডেল লাগবে কয়টা? 5টা। 5টা নিডেল দিয়ে যদি তুমি এইটুকু এঁকে দাও তাহলেও হবে 3 4 5। আবারও বলতেছি, উপরের 2টা কিন্তু সৌন্দর্য বৃদ্ধির জন্য, উপরের 2টা না আঁকলেও কোনো সমস্যা নাই, আমাদের কাপড় বেসিকটা হয়ে যাবে। সেটা কীরকম? এইরকম, এটা নোটেশন ডায়াগ্রাম। এটা চেন নোটেশন কেমন? 4 ওভারল্যাপ 5 আন্ডারল্যাপ 1 ওভারল্যাপ 0। তাহলে এখানে আন্ডারল্যাপ কত হলো? 4টা না, এই জন্য এটাকে আমরা বলতেছি 4 1 ল্যাপিং মুভমেন্ট। ঠিক আছে। আচ্ছা, এইগুলার উইথ এবং লেন্থকে আমরা ওই যে নাম্বার দিয়ে ডিনোট করি, যেটা বলছিলাম একটু আগে। যেমন আরবি বলা হয়েছে এখানে কোয়ার্টার নিডেল পর্যন্ত, এটার উইথটা এভাবে উইথটা, আর লেন্থ যেটা সেই লেন্থটাকে বলা হচ্ছে আর এল বা এইচ, যাই হোক হাইট আর কি, হাইট। তো এখন হাইটটা হচ্ছে এখানে 2টা নিডেল দেখতেছো না, 2টা নিডেল, মানে এটার হাইটটা কি 1টা 2টা নিডেলের মধ্যে সীমাবদ্ধ না? তো এই হাইটটাকে আমরা লিখি এইভাবে 2, আর এই যে উইথটা আছে, উইথ হচ্ছে 1 2 3 4 5, 5টা নিডেলের মধ্যে সীমাবদ্ধ না? 5 আর 2 এভাবে লেখা হয়। তাহলে আমি যদি ওই যে ট্রিকুর কথা বলতাম, ট্রিকুর ক্ষেত্রে এই উইথটা কত আর লেন্থটা কত আমরা বুঝতে পারবো না? একই তো বিষয়। বা এই যে 3 নম্বরে যেটা আমরা করলাম কর্ড স্টিচ, কর্ডের ক্ষেত্রে এই উইথটা, এদিকে উইথটা কতটুকু লেন্থ নিডেল বরাবর, আর এই লেন্থটা মানে হাইটটা, এটা তো হচ্ছে উইথ, এটুকু উইথ না, উইথের মধ্যে 1 2 3 4 5টা, আর লেন্থের মধ্যে কয়টা বা হাইটটা হচ্ছে 2। তো এর মধ্যে আমাদের এর পরবর্তীটা হচ্ছে আটলাস স্টিচ। এই ওখানে এই ব্যাপারটা একটু কাজে লাগবে, এই জন্য আগে বলে নিলাম। এখানে দিবা হচ্ছে 5টা আর কি, 5টা নিডেল, এখানে 7টা, ওখানে 9টা। তো এটা একটু পরে ব্যাপারটা একটু আরও ক্লিয়ার হবে, কারণ আমাদের ওই যে ডাবল থ্রেড ডাবল গাইড বারের মধ্যে এই যে লঙ্গার আস্তে আস্তে বাড়াচ্ছি না, আন্ডারলেপ বাড়ালে তখন এটা শার্টিন হয়, তারপরে আরও বাড়ালে সেটা ভেলভেট হয়, তারপরে পরে আসবে। তো আপাতত যেহেতু এখানে চলে আসছে সেক্ষেত্রে আলোচনাটা চলে আসবে যে শার্টিন মানে হচ্ছে আমাদের লঙ্গারের, মানে আমরা তো শেষ করলাম কোথায়, কর্ডে এসে শেষ করছি না?
একটু খেয়াল করো, আমরা শেষ করছি কোথায়? 1-1 ল্যাপিং মুভমেন্ট, তারপর 2-1 ল্যাপিং মুভমেন্ট। 2-1 ল্যাপিং মুভমেন্ট হচ্ছে কর্ড। তারপরে তো আমরা নাম দিই নেই, 2-1-এর পরে নাম দিছি। এই 3-1 যেটা, এটার নাম হচ্ছে শাটিন, আর যেটা 4-1 সেটার নাম হচ্ছে ভেলভেট। ওই আমরা নামগুলো একটু পরে আবার ডাবল গাইড বার্স্ট ফেব্রিকের ডিজাইন যখন করব তখন সেখানে পাবো। আগে বলে দিলাম যে যখন 3-1 ল্যাপিং মুভমেন্ট হয় সেটাকে কি বলি? শাটিন। আর 4-1 হলে ভেলভেট, আর 2-1 হলে কি? কর্ড। এটা তো আমরা পাইছি, অলরেডি পাইছি। তো কর্ডের উপর ভিত্তি করে আটলাস, আবার শাটিনের উপর ভিত্তি করে আটলাস স্টিচ, অথবা ভেলভেটের উপর ভিত্তি করে আটলাস স্টিচ। তো সেটা কীরকম? এইখানে হবে একটা ক্লোজ লুপ, এখানে একটা ওপেন লুপ, এখানে হবে একটা ক্লোজ লুপ, তারপর এটা একটা ওপেন লুপ, এখানে এসে আবার একটা ক্লোজ লুপ। হ্যাঁ, এটা একটু সোজা করে দাও। এই আর এখানের ক্ষেত্রে একই ব্যাপার, এটা যাবে কোন পর্যন্ত? কোন পর্যন্ত? এই পর্যন্ত। তারপরে হবে, সরি, কঠিন কিছু না, সহজ। এই এবার তোমাদের কাজ হচ্ছে এগুলার মানে চেন নোটেশন কি বলা। তো আমরা নাম্বারিংটা করে দিচ্ছি 0 1 2 3 4 5। বলো তো, 4 ওভারল্যাপ 5 না, একটা আন্ডারল্যাপ দিব না? 5 আন্ডারল্যাপ কত? 3। আমি আবারও ক্লিয়ার করতেছি তোমাদেরকে, তোমরা মনে হয় কথাগুলো বোঝো নাই, যে 2 and 1 ল্যাপিং মুভমেন্ট মানে কি? কর্ড। তো এটা কিসের উপর ভিত্তি করে? আটলাসটা কর্ডের উপর ভিত্তি করে না? তো কর্ডের আন্ডারল্যাপ কত? 2। তো 5 আছে এখানে, মুখস্থ বলে দিতে হবে, 3 হবে বা 7 হবে, ঠিক আছে? কম হওয়ার সুযোগ নাই। তাও আমরা এখানে দেখি 5টা কোথায় গেছে? 3-এ গেছে। 3-এর পর আবার ওভারল্যাপ হয়েছে না? 3 ওভারল্যাপ কত? 2। 2 থেকে আন্ডারল্যাপ হয়ে কোথায় আসছে? একে আসছে না? কি বলতেছ? 4 ওভারল্যাপ 5, 5 আন্ডারল্যাপ হচ্ছে 3। হ্যাঁ, 3 ওভারল্যাপ 2। হ্যাঁ, তারপর 2 আন্ডারল্যাপ 1, 1 ওভারল্যাপ কত? 0। এই শেষ না? শেষ না তো? শেষ কি না? 0-র পরে আন্ডারল্যাপ, 0 আন্ডারল্যাপ কত? 2 2। এখানে না, 0 থেকে এটা আসছে কোথায়? এখানে 2 পর্যন্ত আসছে না? ওভারল্যাপ হওয়ার আগ পর্যন্ত। 0 আন্ডারল্যাপ কত? 2। 2 ওভারল্যাপ কত? 3। তারপর 3 থেকে আন্ডারল্যাপ কত? 4। 4 ওভারল্যাপ কত? 5। 5 থেকে আবার আন্ডারল্যাপ হয়ে যেখানে খুশি সেখানে যাবে। কোনটা? এই 2 থেকে 1। এই যে এখানে এই ওভারল্যাপটা তো বুঝছো না নাকি? 3 ওভারল্যাপ 2, 3 ওভারল্যাপ 2। তো তারপরে এটা আন্ডারল্যাপ হয়েছে না? এই পর্যন্ত যতক্ষণ না ওভারল্যাপ হয়েছে ততক্ষণ তো আন্ডারল্যাপ হয়েছে। এই পর্যন্ত এটা কোথা থেকে কোথায় গেছে? 2 থেকে কোথায় গেল? 1-এ। 2 আন্ডারল্যাপ 1, 1 থেকে আবার ওভারল্যাপ হয়েছে, কোথায় গেছে? 0-তে। 1 ওভারল্যাপ 0। 0 থেকে আন্ডারল্যাপ হয়ে কোথায় চলে আসছে? এখানে চলে আসছে না? তাহলে 0 আন্ডারল্যাপ কত? 2। এই 0 আন্ডারল্যাপ 2। 2 থেকে ওভারল্যাপ হয়ে এখানে আসছে কত? 3। 3 থেকে আন্ডারল্যাপ হয়ে কোথায় আসছে?
4-এ, 4 থেকে ওভারল্যাপ হয়ে কোথায় গেছে 5-এ, 5 থেকে আবার আন্ডারল্যাপ হয়ে এটা আসবে কিন্তু আবার ওই 3-তে। এটা আমাদের ওই পর্যন্ত যাওয়া লাগবে না। হ্যাঁ, যেখান থেকে আবার শুরু হচ্ছে মানে 4-এ আসার আগ পর্যন্ত, 4-এ চলে আসছে না, এই পর্যন্ত লিখলেই হবে। এটা তো রিপিটার পরে। হ্যাঁ, আন্ডারল্যাপ ওভারল্যাপ পরপর আন্ডারল্যাপ না থাকতে পারে, তখন 1 আন্ডারল্যাপ 1। তুমি কি এরকম লিখতে চাচ্ছ 2 ওভারল্যাপ 3 ওভারল্যাপ 5, এরকম এরকম লিখি না আমরা। ধরো যদি নাও থাকে, এখানে যদি আন্ডারল্যাপ নাও থাকে, 3 আন্ডারল্যাপ 3 লিখি, তারপরে 3 ওভারল্যাপ 5। যদি এরকম কিছু পাও আর কি, ধরো এটা এরকম তোমার কাছে মনে হচ্ছে এরকম, এটা আসলে হবে কি 2 ওভারল্যাপ 3 আন্ডারল্যাপ 3 ওভারল্যাপ 5। এই না, আন্ডারল্যাপ নাই, 3 থেকে 3-তে আন্ডারল্যাপ হওয়া মানে আন্ডারল্যাপ না থাকে। বোঝা গেল না এটা? এবার শার্টিন বেসটা নিশ্চয়ই তোমরা পারবা। শার্টিন বেসটা তোমরা বলো তো, 2 3 4 5 6 7। হ্যাঁ আসো, এই শার্টিন বেসড এই রিপিটটা যে এখানে শেষ করছি সবাই বুঝতে পারছো? এর চেয়ে বেশি কিন্তু দিবা না। রিপিট শেষ মানে শেষ। এই 3-এর পরে কি হচ্ছে বলো তো? 2 ওভারল্যাপ 3 হয়েছে যে, 2 ওভারল্যাপ 3, এরপরে কি 3 আন্ডারল্যাপ কত 4 হচ্ছে না? ওই আবার 4-এ চলে আসছে না? মানে যেখান থেকে শুরু হয়েছিল কাজটা সেখানে চলে আসছে না? তো আবার এটা দেখানোর দরকার আছে আমাদের। রিপিট কিন্তু এটা নাই, এই রিপিট কিন্তু এই পর্যন্তই। এরপরে আবার এটা হয়ে আবার চলতে থাকবে। আচ্ছা আসো এটাতে, 6 ওভারল্যাপ কত 7, তারপরে 7 আন্ডারল্যাপ 4 কত, এখানে ডিফারেন্সটা কত? এই কথাটাই বলছিলাম তখন, যে শার্টিন বেস মানে হচ্ছে 3 and 1 ল্যাপিং মুভমেন্ট। 3 and 1 ল্যাপিং মুভমেন্টটাকে আমরা শার্টিন বলি, হ্যাঁ। আর 2 1 ল্যাপিং মুভমেন্টকে বলি কর্ড। তো শার্টিনের উপর ভিত্তি করে এটা কি কর্ড না, কর্ড হচ্ছে একটু ভিন্ন। এই ভিন্নটা তো এখানে, এই জন্য এটা আটলাস। এই আটলাসটাতে শার্টিনটাকে আমরা ভিত্তি হিসাবে নিয়েছি, অর্থাৎ 3 1 ল্যাপিং মুভমেন্ট। তো কত গেল 4, 4-এর পরে কি ওভারল্যাপ 3, তারপরে 3 আন্ডারল্যাপ কত 1, 1 ওভারল্যাপ 0, 0 আন্ডারল্যাপ কত, এই পর্যন্ত আসছে কিন্তু, এই পর্যন্ত 3 ওভারল্যাপ 4। আর একটা বিষয় খেয়াল করবা, এই সবগুলো স্ট্রাকচারে ওভারল্যাপ কিন্তু 1-এর বেশি না। দেখতেছ 6 7 4 3 1 0 3 4, ওভারল্যাপগুলো খেয়াল করতেছ 4 5 3 2 1 0 2 3। 2 ওভারল্যাপ হয়, এটা রেয়ার কেস, আমি এটা বলবো একটু পরে। গত ক্লাসে বলতেছিলাম যে এটা বলবো, আসবে সামনে। 2 ওভারল্যাপ হয়, বাট 2 ওভারল্যাপ নর্মালি হয় না। নর্মালি আমরা ওভারল্যাপ সবসময় 1, আন্ডারল্যাপটা আমরা বাড়াই, আন্ডারল্যাপটা বাড়াই কাপড় ডিজাইনে চেঞ্জ করি। বাট র্যাচেল মেশিনে, ট্রিকো মেশিনে এটা হয় না। র্যাচেল মেশিনে ওভারল্যাপ 2ও হয়, একাধিক ওভারল্যাপ করে, দুইটা নিডলের মধ্যে একটা সাথে দিয়ে যায়। তো তখন সুতা নিতে গেলে কিছু সমস্যা হয়, সেটা বলতেছি একটু পরে। আচ্ছা 3 ওভারল্যাপ 4 না, এরপরে কি 4 আন্ডারল্যাপ কত 6, আগের জায়গায় চলে আসছে না আবার 4 আন্ডারল্যাপ 6, 6 ওভারল্যাপ 7 চলে আসছে কিনা আগের জায়গায়। এই তাহলে আমরা এখানে শেষ করে দিলাম। কোনটা? এটা তো আন্ডারল্যাপ, এই যে স্ল্যাশটা 4 আন্ডারল্যাপ 7 আন্ডারল্যাপ 4, 3টা আন্ডারল্যাপ। হ্যাঁ এটা তো ওভারল্যাপই, 4 3 1 0 3 4 এগুলো ওভারল্যাপ। এটা বলো 0 তো বাইরে, 1 2 3 4 5 6 7 8 9, বলো তো 8 ওভারল্যাপ 9, 9 আন্ডারল্যাপ 5। এই যে 9 আন্ডারল্যাপ 5-এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা কত 4 and 1 ল্যাপিং মুভমেন্ট, মানে আন্ডারল্যাপগুলো 4, ওভারল্যাপগুলো 1, 5। তারপরে 5 ওভারল্যাপ কত 4, 4 আন্ডারল্যাপ
1 1 ওভারল্যাপ 0 0 আন্ডারল্যাপ এখানে আসছে, এখানে 4 4 ওভারল্যাপ 5, তারপর 5 আন্ডারল্যাপ আবার এটি চলে আসছে না, দরকার নাই। আমরা যদি এটা নাও আঁকতাম তাও আমাদের ভুল হতো না, সব জায়গায় যদি আমরা এটা মুছেও দিতাম তাও আমাদের কি হতো না, ভুল হতো না। আমাদের ডিজাইন রিপিট কিন্তু আসলে এক্স্যাক্টলি এই পর্যন্ত, রিপিটটা এই পর্যন্ত। তো রিপিটটা এই পর্যন্ত কীভাবে বুঝছি আমি, একত আমি দেখছি এখানে এসে মিলে যাচ্ছে, দ্বিতীয়ত আমি ওই যে তখন তোমাদেরকে ডিজাইন প্র্যাকটিস করানোর সময় বলছিলাম না যে এই যে ওভারল্যাপ কয়টা আছে, 4টা। তুমি ধরে নাও যে এখানে 4টা রো থাকবে, এখানে কয়টা আছে, 4টা না, এই 4টা রো থাকবে। এখানে কয়টা ওভারল্যাপের পরিমাণ 4টা, এই 4টা রো খুঁজে পাবো এই। আচ্ছা, এরপরে আমাদের সেই কাঙ্ক্ষিত 2 নিডল ওভারল্যাপ। এই যে এতক্ষণ বলতেছিলাম ওভারল্যাপ একের বেশি হয় না, বাট একটা বেসিক স্ট্রাকচারের মধ্যে, বেসিক যে 6টা স্ট্রাকচারের মধ্যে একটা স্ট্রাকচার এমন কিছু কিছু ক্ষেত্রে আমরা 2 নিডল ওভারল্যাপও করি। এটা হচ্ছে সেই বেসিক স্ট্রাকচারটা। তো এখানে একটু স্ট্রাকচারটাকে এঁকে নেই, চেন নোটেশনটা কী হবে, 0 ওভারল্যাপ কত 2, আন্ডারল্যাপ কত 2, 2 থেকে 2তেই আছে, কিন্তু 2 থেকে আবার ওভারল্যাপ হয়ে কোথায় গেছে 0। দরকার আছে আর চাইলে এখানেও শেষ করে দিতে পারতাম, যা করলাম না আর কি। তারপরে 0 আন্ডারল্যাপ 0 হবে, আবার 0 থেকে ওভারল্যাপ হবে 2, মানে 0 ওভারল্যাপ 2 এইটুক দিলেই কিন্তু যথেষ্ট। আচ্ছা যাক দিছি, ওটা সমস্যা নেই। তো এখান থেকে আন্ডারল্যাপ নাই, 2/2 মানে কি আন্ডারল্যাপ নাই, বাট ওভারল্যাপ তো আছে না, ওভারল্যাপ আছে না, কত 2। এতক্ষণ আমরা কোনো স্ট্রাকচারে এই যে উল্টাপাল্টা স্ট্রাকচার যেগুলো করলাম সেখানেও একবার শুধু পেয়েছি যে 2 ওভারল্যাপ। তো 2 ওভারল্যাপ নর্মালি আমাদের ট্রিকো মেশিন যেগুলো আছে, ট্রিকট মেশিন যেগুলো আছে আর র্যাচেল মেশিন, ট্রিকো মেশিনে যত স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মধ্যে নাই। র্যাচেল মেশিনে কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র এই 2 ওভারল্যাপ করা হয়। আর 2 ওভারল্যাপ করলে প্রবলেম যেটা হয়, ধরো 2টা নিডেলকে তুমি একটা সুতা দিচ্ছ, মানে একটা নিডেলের সামনে না, 2টা নিডেলের সামনে একটা সুতাকে ফেলে রেখে যাচ্ছ। তো 2টা নিডেল মিলে যখন এই সুতাটাকে টান দিবে, তখন এই সুতার মধ্যে এই এটা তো কাপড় না, কাপড়, সুতা মানে তো সুতা না, সুতার আগে কি ছিল, কাপড় ছিল। তো সেই যে কাপড়টা, আগে যে কাপড়টার কথা বলতেছি যে আগে কাপড় ছিল, সেই কাপড়টা প্রথম নিডেলের যে টানটা আছে সেটা যেমন হবে, পরেরটা টান কিন্তু ডিফারেন্ট হবে। মানে আমি ব্যাপারটা যদি বলি, ধরো 2টা নিডেল একটা সুতাকে টানতেছে, সেই সুতাটা একটা কাপড়ের একটা অংশ, নিটিং হয়ে কাপড় শেষ হয়ে গেল না, কাপড় শেষ হয়ে সেখান থেকে আবার আরেকটা সুতা, কাপড়ের মাথা থেকেই তো সেই সুতাটা আসছে, সেই সুতাটাকে যখন 2টা নিডেল টানবে, এখানে কাপড়ের উপর টান যা পড়বে এখানে কম টান পড়বে, মানে 2টার মধ্যে টেনশন ভেরিয়েশন হয়, এটা একটা প্রবলেম। তারপরে স্ট্রাকচারটাতে গিয়ে দেখা গেছে মানে একটা স্ল্যাক হয়, একটা হচ্ছে টাইট হয়ে যায়। তো এই জাতীয় কিছু সমস্যা তৈরি হয় দেখে নর্মালি আমার তো ভেরিয়েশন করা দরকার হচ্ছে দূরত্ব বাড়িয়ে, সে দূরত্বটা আমরা ল্যাপিং করে বাড়িয়ে দিই, মানে আন্ডারল্যাপ করে বাড়িয়ে ফেলি। আমার ধরো কাপড়ের মধ্যে এটাকে এত করতে হচ্ছে কেন, 2 নিডেল ওভারল্যাপ করতে হচ্ছে কেন, মানে 2টা ল্যাপিং করার জন্য। তো 2টা ল্যাপিং করাটা এভাবে করার চেয়ে ওইভাবে করাটা সহজ, মানে শগিং মুভমেন্টের সাহায্যে ল্যাপিংটা অ্যাচিভ করাটা অনেক ইজিয়ার। সেই জন্য আমার যেহেতু কাপড়ে ল্যাপিং মুভমেন্ট করাতে হবে, 2, 3 ল্যাপিং মুভমেন্ট করে কাপড়ের মধ্যে ভিন্ন ভিন্ন ডিজাইন তৈরি করতে হবে, কাপড়কে কম্প্যাক্ট করতে হবে, টাইট কাপড় বানাইতে হবে। দেখা গেছে এখন এই ওয়ার্প নিটেড স্ট্রাকচার দিয়ে, ওয়ার্প নিটেড স্ট্রাকচারকে টাইট করে, লঙ্গার রিসিপ্রোকেটিং করে টাইট করে সেটা দিয়ে শার্টও বানানো হচ্ছে, হ্যাঁ, ট্রাউজারও বানানো হচ্ছে। আগে তো এটা ছিল শুধু মশারি, ফিশিং নেট এগুলোর ক্ষেত্রে, কিন্তু এখন কম্প্যাক্ট করতে পারলে সেটাতে কিন্তু আমি কাপড়ও মানে অ্যাপারেলে ইউজ করতে পারতেছি। তো সেই জন্য এই কাজটা করার জন্য আমার আলাদা করে তো ডাবল নিডেল ওভারের দরকার হয় না, আমার ল্যাপিং মুভমেন্টটাকে ইনক্রিজ করেও এই কাজটা
করে ফেলা যায়। এই হচ্ছে বিষয়। তো আমরা 6টা বেসিক কি বলে স্ট্রাকচার দেখলাম, মানে ল্যাপিং মুভমেন্ট দেখলাম। একটা নামাজের বিরতি দিতে হবে।